আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানাবো সংবাদের শিরোনাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ থেকে ৫ দাবি ঘোষণা। এরপরে জানাবো অনুমতি ছাড়া সেন্ট মার্টিনে যেতে পারবে না পর্যটকরা। আরও জানাবো ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ম্যাক্রো। সে সাথে আরও জানাবো গণভবন হবে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর ড ইউনূস। সংবাদে আরও জানবেন ২৬ লাখ ভারতীয়কে চাকরি থেকে বিদায় দিতে বলল আওয়ামী লীগ। সংবাদ শেষে জানাবো ইশরাকের হুঁশিয়ারি, দপ্তর ছেড়ে পালালেন ডিএসসিসির প্রকৌশলী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনা সরকারের পতনের ১ মাস উপলক্ষে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচি শহীদি মার্চ থেকে ৫টি দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর কর্মসূচি থেকে দাবিগুলো জানানো হয়। দাবিগুলো হল: ১. গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ২. শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। ৩. প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। ৪. গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। ৫. রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড আব্দুল হামিদ জানিয়েছেন, সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটক সীমিত করার পাশাপাশি রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবে না। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন সেমিনারের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান। ইউনিডোর সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এই সেমিনারের আয়োজন করে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড আব্দুল হামিদ বলেন, পাহাড় কাটা ও জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এটার জন্য জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে। দেশের নদীগুলোর দূষণ নিয়ে আমরা কাজ করছি। নদীগুলোকে দূষণমুক্ত রাখার জন্য ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ফ্রান্সের রাজনৈতিক অচলাবস্থার মধ্যে আগাম নির্বাচন শেষ হওয়ার প্রায় ২ মাস পর প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে বর্ষিয়ান রাজনীতিক মিশেল বার্নিয়ের নাম ঘোষণা করেছেন তিনি। ডানপন্থী রিপাবলিকান পার্টির এলআর সুপরিচিত রাজনীতিক বার্নিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে ফ্রান্স এবং ইউএর বিভিন্ন দায়িত্বশীল পদে ছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বার্নিয়েকে এখন এমন একটি সরকার ব্যবস্থা গঠন করতে হবে যেখানে ৩টি প্রধান রাজনৈতিক ব্লকে বিভক্ত ন্যাশনাল অ্যাসেম্বলি সুরক্ষিত থাকবে এবং যেখানে কারও একক সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৭৩ বছর বয়সী বার্নিয়ের ইউরোপীয় ইউনিয়নের সাবেক প্রধান ব্রেক্সিট মধ্যস্থতাকারী ছিলেন। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে যুক্তরাজ্য সরকারের সাথে ব্রেক্সিট আলোচনার নেতৃত্ব দিয়েছেন তিনি। গত ৯ জুন আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ৩০ জুন থেকে ৭ জুলাই অনুষ্ঠিত এই নির্বাচনে বামপন্থী জোট নিউ এনএফপিকে জয়ী ঘোষণা করা হয়। দ্বিতীয় হয় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট এনসেম্বল। আর তৃতীয় অবস্থানে ছিল উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আরএন। গণভবনকে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, আমাদের গণভবন গণমানুষ ভবন হয়ে উঠতে পারেনি। গণভবনকে যেহেতু দেশের মানুষ, ছাত্রজনতা গণভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আসিফ মাহমুদ বলেন, জুলাই গণভ্যুত্থানের স্মৃতি, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে, সব স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এ সময় তিনি আরও বলেন, বিভিন্নভাবে ফ্যাসিবাদী পরাজিত শক্তিকে পুনর্বাসন করার মতো কর্মসূচি আমরা কিছু জায়গায় দেখতে পেয়েছি। আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই।
বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন। দেশের বিভিন্ন মহলে এমন কথা বহুদিনের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতীয়রা চাকরিসহ নানা সুযোগ সুবিধা নিয়েছিল বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে। এবার শেখ হাসিনার সেই দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকুরিচ্যুত করার। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর দলটির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ওইসব ভারতীয়দের তালিকা করে চাকরিচ্যুতির দাবি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মাননীয় উপদেষ্টা, ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে। সম্প্রতি হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, বাংলাদেশে শিক্ষিত বেকার ২৪,৪০,০০০, সেখানে ২৪ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন? তাদের বেতন হয় ডলারে। প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স ভারতে চলে যাচ্ছে। রেমিট্যান্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের হুঁশিয়ারিতে দপ্তর ছেড়ে পালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি আলোচিত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে জোরপূর্বক পুনরায় বসানোর পেছনে আমার ইন্ধন রয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করেছে। এ ধরনের অপকর্মে আমার সম্পৃক্ততা নেই। যারা এ ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ জানান ইশরাক। বিএনপি নেতার এ ঘোষণার পর নগর ভবন ছেড়ে পালিয়েছেন আলোচিত প্রকৌশলী আশিকুর রহমান। অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে ডিএসসিসির প্রধান প্রকৌশলী পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠজন আশিকুর রহমান। গত সোমবার ২ সেপ্টেম্বর মিছিল নিয়ে বরখাস্ত হওয়া সেই প্রকৌশলীকে চেয়ারে বসান বিএনপি নেতাকর্মীরা। তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, আশিকুর রহমান ১৯৯৩ সালের ২৭ জানুয়ারি তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনে সহকারী প্রকৌশলী পুর হিসেবে যোগদান করেন। পরে সহকারী প্রকৌশলী পদ থেকে খুব কম সময়ের মধ্যে নির্বাহী প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি পান। সর্বশেষ ২ বছর আগে নিয়মবহির্ভূতভাবে যোগ্যদের পিছনে ফেলে বাগিয়ে নেন প্রধান প্রকৌশলীর পদটি। ২০১৫ সালে মেয়র হানিফ ফ্লাইওভারে টোল সংক্রান্ত দুর্নীতিতে আশিকুর রহমানকে সিটি কর্পোরেশন থেকে সরিয়ে নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেন সাবেক মেয়র সাইদ খোকন। তখন তাকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগে দায়িত্ব দেওয়া হয়। সেখানেও নানা অপকর্মে জড়িয়েছিলেন তিনি। পরে ২০২১ সালের ৭ জুন আবার তাকে নগর ভবনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে নিযোগ দেন সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ২০২২ সালের ২০ অক্টোবর তাকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গত ১৩ আগস্ট স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন করেন আশিকুর রহমান। তবে সেই আবেদন গৃহীত হয়নি। পরে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে গুরুদণ্ডে দণ্ডনীয় অপরাধের কথা উল্লেখ করে পরদিন তাকে সাময়িক বরখাস্ত করা হয়।